আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আলোচনা করব অবস্থান্তর মৌলের একটি বৈশিষ্ট্য, সেটা হলো যে অবস্থান্তর মৌলগুলো কেন পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে, কি এমন কারণ থাকে, এর কারণ সহ উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আশা করছি এই ক্লাস দেখার পর এই পরিবর্তনশীল যে জারণমান প্রদর্শন করে অবস্থান্তর মৌল, এই টপিক নিয়ে আর কোনো প্রবলেম তোমার থাকবে না। ঠিক আছে, ক্লাসটা একটু বড় হবে, মনোযোগ দিয়ে দেখো, আশা করছি সবটা বুঝতে পারবা। তো দেখো, প্রথমেই যদি আমি এটা একটু বোঝার চেষ্টা করি যে পরিবর্তনশীল জারণমান, আমরা এই যে অবস্থান্তরমূল্য কাকে বলে, কেন তাদেরকে অবস্থান্তরমূল্য বলা হয়, এই টপিকটা নিয়ে কিন্তু গত ক্লাসে আলোচনা করেছি। ক্লাস লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লেলিস্ট আকারে দেখে নিবা। সো আমি অবস্থান্তরমূল্যকে চিনি। সো এখানে দুইটা কথা আছে, দেখো, যে পরিবর্তনশীল আর হলো জারণমান। একটু পজিটিভভাবে যদি একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি আছে, যে পরিবর্তনশীল জারণমান, পরিবর্তনশীল মানে কি, পরিবর্তন হয়, যে ওটা স্টেবল না, হ্যাঁ, এটা স্টেবল না। আর জারণমান মানে কি বলতো, ইলেকট্রনের ছাড়ন মানে কি, জারণ, অর্থাৎ ইলেকট্রনের ছাড়ন, ইলেকট্রন এর ছাড়ন। যে মৌলগুলো আছে তারা ইলেকট্রন ছাড়বে, তারা একাধিক ইলেকট্রন ছাড়তে পারে। এই যে একাধিক ইলেকট্রন ছাড়তিছে, তার যে টেন্ডেন্সিটা, কেন ছাড়ে, এই কারণটার মাধ্যমে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। ঠিক আছে, তো এখন আসো যে তুমি কি বলতে পারো, আচ্ছা ভাইয়া, শুধুমাত্র কি ডি ব্লক মৌল অর্থাৎ অবস্থান্তর মৌল হলেই কি সেটা আসলে পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে? অ্যান্সার হলো না, আরও অনেক মৌলই আছে যারা পরিবর্তনশীল জারণমান প্রদর্শন করে। বাট এবার আসো, দেখো, কিছু কিছু মৌল আছে, যেমন ধরো তোমার কাছে যদি আমি সোডিয়ামের কথা বলি, দেখবা সোডিয়াম কিন্তু সবসময় একটা ইলেকট্রন ছাড়তে পারে। এই জন্য আমরা বলি যে সোডিয়ামের জারণমান কত, +1। কিন্তু লক্ষ্য করে দেখবা, আমি যদি কখনো আয়রনের কথা বলি, দেখবা আয়রন এটা একটা অবস্থান্তর মৌল, সে একবার 2+ হয়, একবার 3+ হয়, অর্থাৎ সে একবার 2টা ইলেকট্রন ছাড়ে, একবার 3টা ইলেকট্রন ছাড়ে। এই যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটা কেন হয়, এর কারণটাই কিন্তু বুঝতে পারবা আজকের ক্লাসে। তো চলো আমি আর একটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি। তারপর তুমি আরেকটা যদি এখানে বলি না, দেখবা যে ম্যাগনেসিয়াম কিন্তু, দেখবা ম্যাগনেসিয়াম কিন্তু 2+ হয়, অর্থাৎ ম্যাগনেসিয়ামের কিন্তু তার জারণমানটা কি, +2। এটা কিন্তু কখনোই +3 হবে না বা +4 হবে না। আবার সোডিয়ামটাও কিন্তু কখনো +1 থেকে +2, 3, 4, 5 এগুলো কিন্তু হবে না। ঠিক আছে, তো কেন হয় না, এটার কারণটা বুঝতে পারবো। চলো আমরা একটা একটা করে উদাহরণ দেওয়া শুরু করি। প্রথমেই তুমি যেহেতু আমরা আয়রন লিখছিলাম ওটাই দেই, তারপর আরও কয়েকটা মৌল দিয়ে উদাহরণ দিব। তো ধরে নাও তোমার কাছে এইরকম একটা আয়রন আছে। সো তুমি যদি আয়রনের ইলেকট্রন বিন্যাসটা করো, তাহলে খুব সহজে বুঝতে পারবা যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d and 4s। তুমি জানো 4s-এ 2টা ইলেকট্রন যায়, তারপরে বাকিটা 6টা এখানে প্রবেশ করছে। যেহেতু 6টা ইলেকট্রন এখানে প্রবেশ করলো, তার মানে এটা কিন্তু একটা ডি ব্লক মৌল। সো এটা একটা অবস্থান্তর মৌল, এটা আগের ক্লাসে ব্যাখ্যা করছি। সো এই যে আয়রন যখন তার 2+ আয়ন দেয়, কি +2+ আয়ন দেয়, কেন দিচ্ছে, তার কারণ প্রত্যেকটা মৌলই চায় তারা স্থিতিশীল হতে। কখন স্থিতিশীল হয়, যদি তাদের পূর্ণ অরবিটাল, অর্থাৎ যেমন ধরে নাও এসে 2টা, এখানে লিখি এসে 2টা, পিতে 6টা, ডিতে 10টা, এফে 14টা। আবার যদি অর্ধপূর্ণ মানে কি, আর অর্ধেক, এসের 1টা, পিতে 3টা, ডিতে 5টা, এফে 7টা। এবং আর একটা অবস্থা আছে, যেমন এসে 0, পিতে 0, ডিতে 0, এফে 0। এই যে 3টা অবস্থা আছে, এই 3টা অবস্থায় মৌলগুলো বেশি স্থিতিশীলতা দেখায়। যদি আমি এটা ক্রম করতে চাই যে সব থেকে বেশি স্থিতিশীল কোনটা আর সব থেকে কম স্থিতিশীল কোনটা, এটা আমি বুঝাতে পারবো কিভাবে, এটা হলো তাদের ক্রম বলতে পারো, যে এটা হলো সব থেকে কম স্থিতিশীল, তার থেকে একটু বেশি স্থিতিশীল এটা, তার থেকে বেশি স্থিতিশীল এটা। আচ্ছা, দেখো এই আয়রনও চাচ্ছে সে কি হবে, মানে স্থিতিশীল হবে। এই জন্য এই আয়রন কি করছে, প্রথমত 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, 2+ করছে। সো 2+ মানে কি ভাই, 2+ মানে সে 2টা ইলেকট্রন ছাড়ছে। কোথা থেকে ইলেকট্রন ছাড়ে, তাদের সর্বশেষ কক্ষপথ থেকেই ছাড়ে। তার সর্বশেষ কক্ষপথ কোনটা, এই যে 4s2, 4s2। যখন সে 4s2 থেকে 2টা ইলেকট্রন ছাড়লো, তখন ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়ায় বলো তো, এই পর্যন্ত কোন নিষ্ক্রিয় গ্যাসের মতো বলো তো, আর্গন না? আমরা ইলেকট্রন বিন্যাস না করে এটা লিখলাম যে আর্গন। তারপরে দেখো 3d6 and 4s কত হয়ে গেল, 0। এই যে দেখো 4s 0 মানে কি, সে 2টা ইলেকট্রন ছাড়ছে। তো আয়রন যখন সে 2টা ইলেকট্রন ছাড়ছে, তার মানে কি ভাইয়া, সে 2টা ইলেকট্রন ছাড়ছে। দেখো ইলেকট্রনের ছাড়ন মানে কি, জারণ। তাহলে এইখানে যেহেতু ইলেকট্রন সে ছাড়ছে, তাহলে আয়রন 2+ অবস্থায় আয়রনের জারণমান কত, আয়রনের জারণমান কিন্তু কত হবে, জারণমান
+2। আমি আবারও বলতেছি, যখন তুমি জারণ মান লিখবা তখন তার সামনে প্লাস মাইনাস চিহ্নটা অবভিয়াসলি দেওয়াই লাগবে, ঠিক আছে। আচ্ছা, যখন আয়রন 2+ করলো তখন কিন্তু দেখা গেছে কি যে একটা এরকম 2+ হয়ে গেছে, জারণ মান 2 হলো, কোনো সমস্যা নাই। কিন্তু আয়রন বলতেছে আচ্ছা আমি যদি কোনো কারণে আরও একটা ইলেকট্রন ছাড়তে পারি তাহলে কিন্তু আমি হয়ে যাব কার মতো, অর্ধপূর্ণ হয়ে যাবে। ডিতে 5টা হলে মোর দেন, অর্থাৎ খুবই বেশি কিন্তু স্থিতিশীল হবে। এই জন্য আয়রন কি করে, এই ডি থেকে আরও একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তখন সে কি হয়ে যায়, 3+ হয়ে যায়। আয়রন 26 3+ মানে কি, সে 3টা ইলেকট্রন ছাড়ছে, অলরেডি 2টা ছেড়েছিল, আরও একটা ইলেকট্রন ছাড়ার পর এইখানে হয়ে গেছে কত, 35। কেন 35 হইল, তার কারণ এই অবস্থাতে সে বেশি স্থিতিশীল, এবং এই অবস্থাতে তাদের জারণ মান কত হচ্ছে, যেহেতু সে 3টা ইলেকট্রন ছাড়ছে, তার মানে এই অবস্থাতে তার জারণ মান +3। সো এইখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারি যে আয়রন এটা ছিল একটা অবস্থান্তর মৌল, এবং অবস্থান্তর মৌল হওয়ার কারণে তার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। কিভাবে, দেখো আয়রনের এখানে তার জারণ মান +2, এখানে তার জারণ মান কত, +3, কত, +3। এই যে দেখো তো পরিবর্তন হয়েছে না, 2 থেকে 3 হয়ে গেছে, এই যে পরিবর্তন হলো। এই জন্যই বলা হয় আয়রন তার পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। ওকে, এবং দেখবা যখন আয়রনের যোজনীটা 2, জারণ মানটা 2 হচ্ছে, তখন তিনি এই ধরনের যৌগ গঠন করতে পারে, সেটা হলো FeCl2। আর যখন 3 হবে তখন তৈরি করতে পারে FeCl3 তৈরি করতে পারে। ওকে, এখন তুমি আমাকে প্রশ্ন করবা যে আচ্ছা ভাই এটা তো অনেকেই উদাহরণ দেয়, আরও অন্য একটা মৌল দেখান তো যার জারণ মানটা পরিবর্তন হচ্ছে, একটা অবস্থান্তর মৌল একটা ব্যাখ্যা দেই। চলো আর একটা দিই, এটা আরও ভালো বুঝতে পারবা। ধরো আমরা তো জানি যে ক্রোমিয়াম আছে না, ক্রোমিয়ামকে চেনো না, ক্রোমিয়াম তো অবস্থান্তর মৌল, তাই না। সো ক্রোমিয়াম যদি অবস্থান্তর মৌল হয় এর কয়েকটা জারণ মান আছে। দেখো যে এটা একটা যৌগ তৈরি করে ক্রোমিয়াম, ধরে নাও ক্রোমিয়াম Cl3 তৈরি করে, K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট তৈরি করছে। সো দেখো আমি যদি লক্ষ্য করে দেখি যে এইখানে, এই যে এখানে একটা যৌগ, এখানে একটা যৌগ, এখানে একটা যৌগ। সো এখানে লক্ষ্য করে দেখো এখানেও ক্রোমিয়াম আছে, এখানেও ক্রোমিয়াম আছে, এখানেও ক্রোমিয়াম আছে, প্রত্যেকটাতেই কিন্তু আমাদের ক্রোমিয়ামটা আছে। এই ক্রোমিয়ামটা কিন্তু একটা অবস্থান্তর মৌল। সো এই অবস্থান্তর মৌল হলেই সে কি করবে, সে পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করবে। কিভাবে করবে, আমি যদি এক ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করি, লক্ষ্য করে দেখো এইখানে যে যৌগটা তৈরি করছে, এইখানে যদি তুমি ক্রোমিয়ামের জারণ মানটা বের করতে চাও তাহলে কিভাবে বের করবা, ধরে নাও ক্রোমিয়ামের যেহেতু বের করবো, ক্রোমিয়ামটা তুমি X ধরে নিলা, প্লাস ক্লোরিন কত -1 গুণন কত আছে 2, টোটালটা জারণ মান 0, তাহলে কত হচ্ছে বলো তো, X - 2 = 0, তাহলে X = +2। ভালো করে লক্ষ্য করো, আমি যখন এই ক্রোমিয়াম ক্লোরাইডের যে জারণ মানটা আছে ক্রোমিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র, তো সেইখানে তার জারণ মান কত, +2। আবার তুমি লক্ষ্য করো যখন তুমি এখানে যাচ্ছ, এখানে তার জারণ মান কীভাবে বের করবা, দেখো তো, যে ক্রোমিয়ামেরটা ধরে নাও X, একবারে করলাম, তাহলে প্লাস এর কত -1 গুণন 3, তাহলে ওই পাশে হিসাব নিকাশ করে দেখবা কত হবে, +3। তা বলো তো এই যে এই যৌগের ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ মান কত, +3। আবার তুমি দেখো যদি তুমি এটার জারণ মান বের করতে চাও তাহলে কিভাবে বের করবা, দেখো পটাশিয়াম কত, +1 গুণন কত আছে 2টা, কারণ 2টা আছে, আশা করতেছি এগুলো জানো। ক্রোমিয়াম কত, X, কয়টা আছে পরমাণু, 2টা। আবার দেখো প্লাস অক্সিজেন কত, অক্সিজেন হলো -2, কয়টা আছে, 7টা, টোটালটা জারণ মান 0। তাহলে +2 2x 7 × 14, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 14 = 0। তাহলে 2x - 14 থেকে 2 বাদ দিলে কত থাকে, 12 = 0, 2x, তাহলে ওই পাশে +12 হয়ে গেল, কাটাকাটি করলে কত হচ্ছে, x = +6। তাহলে দেখো এই যৌগের ক্ষেত্রে আমাদের ক্রোমিয়ামের জারণ মান কত, +6, কত, +6। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এই যে যৌগগুলোর ক্ষেত্রে প্রত্যেকটাতেই ক্রোমিয়াম ছিল, এবং ক্রোমিয়াম ছিল একটা অবস্থান্তর মৌল, এবং অবস্থান্তর মৌল হলেই সেটা কি হয়, পরিবর্তনশীল জারণ মান। এটা দেখো এক কিন্তু প্রুভ হয়ে গেল। কিভাবে, কারণ দেখো এইখানে একবার জারণ মান হয়েছে ক্রোমিয়ামের +2, এখানে একবার হয়েছে +3, এবার হয়েছে কিন্তু +6। সো এইখান থেকে আমরা এটা বুঝতে পারি যে অবস্থান্তর মৌলগুলো সাধারণত কিন্তু পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। সো এটা ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের যদি এই টপিক নিয়ে বা কোনো টপিক নিয়ে
কোনো কিছুর প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, আমি আছি সেটা সমাধান করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা এবং শেয়ারের মাধ্যমে সকলকে জানানোর সুযোগ করে দিও। ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।